সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এবং বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্করের সামনে অবস্থান নিয়েছে। দুপুর 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্করের সামনে আসেন। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। পরে মিছিল নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজের একদল শিক্ষার্থী। এরপর দলে দলে শিক্ষার্থীরা রাজু ভাস্করের সামনে আসেন। এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধী বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাতেন, বিক্ষিপ্ত সংঘর্ষের কথা আমরা শুনছিলাম, তো এই মুহূর্তে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের পাল্টাপাল্টির যে কর্মসূচি, তার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন চত্বরে আমরা দেখেছি যে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি এবং পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কিন্তু আমরা কিছুদিন আগে রাজু ভাস্করের সামনে দেখেছিলাম ছাত্রলীগের বড় জমায়েত, এবং সেই জমায়েত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে মল চত্বরে কিন্তু তারা এখন অবস্থান নিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যে আমার পেছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের যে নেতাগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গাছ রয়েছে এবং গাছের মাঝামাঝি অর্থাৎ রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু অবস্থান, এবং এই অবস্থান কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, লাইব্রেরি এবং শাহবাগ চত্বর থেকে শুরু করে আমরা রহমান হল এবং পলাশী মোড়, ঢাকা মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সব জায়গায় আমরা ঘুরে এসেছি। মূলত কিন্তু সূর্যসেন হল থেকেই এই ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছিল, এবং সেই প্রক্রিয়া এখন পর্যন্ত আন্দোলনকারীরা যারা আসলে কোটা সংস্কার জানিয়েছেন যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তাদের এখন পাইনি, তবে থেকে বলা হয়েছে যে সুযোগ নেই, সে কারণে কিন্তু তারা আজকে এই সংশ্লিষ্ট বিষয়টি তারা করেছে। এবং পাশাপাশি যেহেতু এটা বিচার বিভাগের একটি রায় হয়েছে এই ঘটনায় কিন্তু তারা এখন মতামত দেয়নি। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল ক্যাম্পাসের শুরু থেকে, এবং এখন সংখ্যা অনেকটাই কম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযোগের সংস্থা তাদের একেবারে কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে তারা কিন্তু এখন কোনো গণমাধ্যম অবস্থান করছেন বেশিরভাগ গঠনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মধ্যপুর এলাকায় এবং সবগুলো গণমাধ্যম জানতে পাওয়া যায়। সেখানে হয়তো আমরা জানতে পারছি আন্দোলনকারীরা যারা জড়ো হয়েছে তাদেরকে দাবি করছে যে তাদের শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছে। সেই বিষয়টা আসলে কি হবে সেটা আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে থাকে সংঘর্ষ গণমাধ্যম সাথে কথা বলার পরেই কিন্তু আমরা সেটি জানতে পারবো। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের দখলে রয়েছে এবং আন্দোলনকারী ছিল তারা। জি বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরীতে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে গিয়াসউদ্দিন ও জামাল হোসেন জোড়া খুনের ঘটনায় 6 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে 50,000 টাকা করেও জরিমানা করা হয়। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে 2016 সালে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় আসামি পক্ষের লোকজন গিয়াসউদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত গিয়াসউদ্দিনের ছেলে মেহেদী হাসান থানায় একটি মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা ও টাকা না দেয় কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে নিহতের স্বামী মাসুম হোসেন। সকালে উপজেলার
উলাক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, মাসুম সকালে মাদকদ্রব্য কেনার জন্য টাকা চাইলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজুলিকে কুপিয়ে হত্যা করে স্বামী। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। রোববার সন্ধ্যার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম রাঙামাটি সড়কে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় অটোরিকশার চালক বিজয় কর্মকার, যাত্রী মোহাম্মদ হোসেন নিহত হয় ও অজ্ঞাতনামা 1 জন আহত হয়। এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে কুষ্টিয়া শহরের থানামোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাংবাদিক হাসিবুর রহমান রিজু। এ সময় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলুর রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা সহ আরও অনেকে। আমাকে যারা হত্যার ষড়যন্ত্র করে হত্যা নিশ্চিত করে যারা আমাকে ফেলিয়ে রেখেছিল, তাদের বিচারের দাবিতে আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন। আমি জানি আমার উপরে যে নির্যাতন হয়েছে, নতজানু প্রশাসন এখনো কেন চুপ করে বসে আছে আমার ভাবতে অবাক লাগে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূকে মোবাইল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তরা মহেশপুর গ্রামের হুমায়ুনের বাড়িতে ডেকে নিয়ে সেখানে তার উপর শারীরিক নির্যাতন করে। পরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শনিবার রাতে ওই ভুক্তভোগী নারী 4 জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করলে মামলার 2 আসামি বিষ্ণুপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড সদস্য ইসহাক মিয়া ও একই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মানিকগঞ্জে পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। দুপুরে মানিকগঞ্জের চান্দোরা এলাকায় ইউসুফ টাওয়ারে পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। পরে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, দিঘি ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি, সুমন কমিউনিটি পুলিশের গোলরা হাইওয়ে থানার সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সহ আরও অনেকেই। রাজধানীর ডেমরা আমুরিয়া এবং পূর্ব দুর্গাপুর এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজুক। রোববার সকাল থেকে শুরু হওয়া অভিযানটি পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। এই সময় কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদ সহ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। রাজুকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক নজরুল ইসলাম মনি, ইমারত পরিদর্শক মোহাম্মদ মারুফ হোসেন সহ আরও অনেকেই। ভুতুরে বিল নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ কলাগাঁও ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর গ্রাহকরা। 2 মাস ধরে বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকের। অভিযোগ উঠেছে বিদ্যুৎ অফিসের লোকজন গ্রাহকের বাড়িতে না এসেই অফিসে বসে বিল তৈরি করছেন, ফলে প্রতিটি বিলেই যোগ করে দেওয়া হয়েছে অতিরিক্ত টাকা। বারবার বললেও মিলছে না এর প্রতিকার, বরং বাড়ছে বিল। তবে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডাবল হয়ে গেছে, ডাবল
মাঝে মধ্যে ডাবলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। যেমন জুন মাসে আসছে যে মানে আমাদের ঘরে শুধুমাত্র 2টা লাইট, 2টা ফ্যান আর একটা ফ্রিজ, এর মধ্যে আমার 3,500 টাকা বিল চলে আসছে। আমাদের এখানে 800 টাকা হইতে 900 টাকা পর্যন্ত আসতে, এখন আসতেছে 2000 থেকে 3000 টাকার উপর। কোথায় 600 টাকা 800 টাকা পর্যন্ত বিল, সর্বোচ্চ 1000 টাকা ধরলাম, কিন্তু এখন আসতেছে জুন জুলাই মাস, এই 2 মাস দেখতেছি আমি 2800 টাকা 2900 টাকা আসতেছে। আর বিল বেশি প্রশ্নটা ব্যবহারজনিত কারণে, বিল আসলে কতটুকু হবে এটা তো পরিমাপ করে মিটার, প্রতি মাসে মিটারে কত রিডিং জমা হলো ব্যবহারের এগেইনস্টে সেটা দেখে বিলটা করা হয়। এবং যারা এই অপরাধের সাথে জড়িত ফাঁকিবাজি না গিয়ে রিডিং করে এরকম পাওয়া যদি যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, সতর্ক করা হয়, সাবধান করা হয়। কোনো সময় ক্ষেত্রে স্পেসিফিক বিষয় নিয়ম হলে পানিশমেন্টের আওতায় আছে। অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সম্পৃক্ততার লক্ষ্যে মানিকগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর থানা পুলিশের উদ্যোগে মানিকগঞ্জ থানায় এই আয়োজন করা হয়। এই সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। পরে ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন সহ আরও অনেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এক জনপদ জঙ্গল সলিমপুর। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছিন্নমূল মানুষ এখানকার বিশাল এলাকা জুড়ে পাহাড়ের পাদদেশে প্রায় 20 বছর যাবৎ বসবাস করছেন, কিন্তু সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারের কাছে জায়গা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন। রুবেল উদ্দিনের ক্যামেরায় সরোয়ার আমিন বাবুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর পাহাড়ি এলাকা জুড়ে জনবসতি শুরু 2004 সাল থেকে। শুরুতে এখানে কয়েক হাজার পরিবার বসবাস করলেও বর্তমানে 24,000 পরিবারের প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ রয়েছে। 8,000 ভোটার সহ এত মানুষের বসবাস হলেও তাদের স্বাস্থ্যসেবায় নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র, চলাচলের জন্য নেই ভালো রাস্তাঘাট। আমরা অনেক কষ্ট করতেছি, আমাদের রাস্তাঘাট নাই, আমাদের একটা হাসপাতালের প্রয়োজন, একটা আমাদের কলেজের প্রয়োজন, উচ্চ পর্যায়ে একটা কামেল মাদ্রাসার প্রয়োজন। আমাদের এমপি মহোদয় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, সরকারের প্রতি যে আবেদন করেছেন মৌজারেইটে 200 করে জায়গা দেওয়ার জন্য, এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। স্থানীয় সংসদ সদস্য SM আল মামুন তাদেরকে মৌজা মূল্যে 200 করে এই সরকারি খাস জায়গা বরাদ্দের প্রস্তাব করেছেন। রাষ্ট্রীয়ভাবে যখন স্বীকৃতি পাবে তখন তো এখানে আপনার ওদের শিক্ষা, ওদের স্বাস্থ্যের বিষয় আসবে, ওদের বাসস্থান যখন আসবে, ওদের যে এখানে আপনার ইলেকট্রিক সুবিধা, পানির সুবিধা সব আস্তে আস্তে আসবে। সকল ধর্মের প্রায় লক্ষাধিক মানুষ মিলেমিশে বসবাসে এখানে গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক আবাসস্থল। নাগরিক সুযোগ সুবিধা পেলে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে পারবেন বলে তাদের প্রত্যাশা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শকদের সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।